এই যে ডক্টর ইউনূস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। আগামী 48 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা। এত কিছুর পরও ওয়াকারুজ্জামান কোথায়? একটা সেনার, একটা দেশের সেনাবাহিনী, তার সেনা কেন এখনো চুপ? এদিকে সমন্বয়কদের গ্রেপ্তার করার কঠিন আলটিমেটাম আসে, সেনা প্রধানের উপরেও চাপ আসে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে, সরকার পতনের আন্দোলনে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে নিউজ এসেছিল, কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। তো আমরা যদি ওই চুক্তিটা একটু দেখি, যে আপনার তৎকালীন সময় আমরা নিউজটাতে দেখছিলাম যে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের 1129 জন সেনা সদস্য। আর এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর আপনার 27 ফেব্রুয়ারি 2023 শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে, তার আওতায় আমাদের সেনাবাহিনীর 5000-এর বেশি সেনা কুয়েতে কাজ করে। একইভাবে কাতারের সঙ্গেও একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় আর্মড ফোর্সের 1129 জন সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন। আর এই চুক্তির মেয়াদ হবে সাধারণত 5 বছর, তবে এটি অটোমেটিক্যালি নবায়ন করা হবে। তো 2023-এর পর 2025-এর শুরুতেই আমরা সেই সুসংবাদটার ধারাবাহিকতা পেলাম যে বাংলাদেশ থেকে সৈনিক নেবে কাতার। তার মানে এটা গতকালকে যাওয়ার পর হুট করে হওয়া কোনো সিদ্ধান্ত না, এটা পুরনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে। তবে সেনাবাহিনীর জন্য এটা আমি সুসংবাদ এই কারণে মনে করছি যে এই দেশগুলোতে আপনি যখন জব করতে যাবেন, আপনার স্যালারিটা থাকে 2.5 থেকে 3 লক্ষ টাকা, চুক্তিটা থাকে 3 বছর। সো আমাদের যারা সেনা সদস্যরা আছেন, এরকম একবার চুক্তিতে গেলে আপনার একটা টার্মে 3 বছরে কোটি টাকার বেশি উপার্জন করতে পারেন। এমনকি এর পরেও ওই দেশগুলোতে আপনার বিভিন্ন সময় অবসরের পরও তারা কিন্তু চাকরি করার সুযোগ পান। আমার পরিচিত কয়েকজন কিন্তু করছেন এই কাজ, কুয়েত আমি চিনি। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনীর সদস্য আপনার কাতারে যাবে। আর আগামী 2 মাসের মধ্যে তাদেরকে কাতারে পাঠানো যাবে। কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। কুয়েতের চাকুরিকালে একজন সৈনিক প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা বেতন পান। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করছেন। প্রতি 3 বছর পর পর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন। বাংলাদেশ সরকার আরো বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। আর আপনারা জানেন যে এই মুহূর্তে আর্থেনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দল, উচ্চ পর্যায়ের দল বর্তমানে দোহা সফরে আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের আমিরের মায়ের সাথে দেখা করেছেন, এমনকি বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন হাইলি মোটিভেটেড একটা কান্ট্রি হিসেবে, যে সারা পৃথিবীর একটা হাব স্টেশন হবে বাংলাদেশ। তবে এই সুযোগগুলো আমি মনে করি আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের জন্য খুবই গোল্ডেন চান্স টাইপের একটা সুযোগ। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনি দেখেন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক জায়গায় তারা কিন্তু নিষ্ঠা পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করছে। ইভেন আমি বললাম না যে আমার কয়েকজন পরিচিত ভাই আছেন যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে আর রিনিউ করানো হয়নি, বাট ব্যক্তিগতভাবে কুয়েতের মধ্যে ওই দেশের বিভিন্ন সেক্টরে মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ দেওয়া হয়, এমনকি ভালো একটা স্যালারিও তারা পায়। আর একজন সৈনিকের জন্য এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছুই হতে পারে না। তো আমরা বিশ্বাস করি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা হাই প্রোফাইল ক্যারেক্টার, কাতারের সাথে কথা বইলা 1129 তো 2023-এর রিকোয়ারমেন্ট ছিল, তো এটা আরো বড় আকারে যেন 10, 20, 50 হাজার সেনা অন্তত পাঠানো যায়। দেশেরও রেমিটেন্স চাক্কা ভালো থাকলো আর কিছু মানুষের জীবনেরও উন্নয়ন হয়ে গেল। ভালো থাকুন। ডক্টর ইউনূস সরকারের সাথে
বিএনপির বড় ধরনের কোনো অঘটন ঘটেছে। আপনি অবাক হবেন যে বিএনপি এখন এমন পর্যায়ে এসেছে যে ডক্টর ইউনূস সরকারের বৈধতাই তারা মানছে না বা মানতে চাইছে না। এটা অশনি সংকেত এবং সামনে আরো বড় ধরনের অঘটনের ইঙ্গিত। কেন, কোন বিশ্বাস থেকে, কোন ভয়ে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল? ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নানান কিছু বলেছে। প্রথম দিকে কিছুদিন বিএনপি ঠিক ছিল, ডক্টর ইউনূসের পক্ষে ছিল, কিন্তু পরে যখন দেখলো যে না, বিএনপির চাঁদাবাজিতে এবং কারচুপি করে ক্ষমতায় আসার যে চেষ্টা, তাতে প্রফেসর ইউনূস বাধা, তারপর থেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নানান ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র করতে 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 এখন একদম আওয়ামী লীগের লাইনে বিএনপি চলে এসেছে। আওয়ামী লীগ কি বলে ডক্টর ইউনূস সরকারকে? যে অবৈধ দখলদার ইউনূস সরকার, অবৈধ সরকার। আওয়ামী লীগের অ্যাড্রেসিংটা কি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি? আই রিপিট, অবৈধ সরকার। রুহুল কবির রিজভী কি বলছে দেখেন। অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে? প্রশ্ন রিজভীর। এই প্রশ্ন অর্থ কি? যে এই সরকারের আইনি ভিত্তি নেই, সরকারের বৈধতায় বিএনপি বিশ্বাস করে না। কারণ রুহুল কবির রিজভী প্রশ্ন তুলছেন যে এই সরকারের আইনি ভিত্তি কি। এর মানে কি? যখন আপনি প্রশ্ন করবেন যে তুই এত চালাকি করো, তোর এই কথার কোন আইনি ভিত্তি আছে? তোর কথার আইনি ভিত্তি কি? এর অর্থ কি? তোর আইনি ভিত্তি নেই, এটা আমার বিশ্বাস। রুহুল কবির রিজভীর এই যে বক্তব্য, যমুনা টিভি এভাবে শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকার কোন আইনের ভিত্তিতে? প্রশ্ন রিজভীর। অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই, এটা বিএনপি মনে করে। এই প্রশ্ন বিএনপির এই মুখপাত্র তুলেছেন। আরো সরল অর্থ, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার, আওয়ামী লীগের সাথে একদম মিলে গিয়েছে। ক্লিয়ার? তাহলে কেন? রহস্যটা কি? কি ঘটেছে বা কোন ভয়ে এই সরকারকে অবৈধ বলল? দেখেন, এই কথা বলার সাথে সাথে একটা অনিবার্য প্রশ্ন চলে আসে। যেমন এখন পর্যন্ত এই সরকার কিন্তু বিপ্লবী সরকার নয়, চরিত্রায়নটা বিপ্লবী, কিন্তু অন দি পেপার বিপ্লবী সরকার নয়। তাহলে এই সরকার যে কাজগুলো করছে, যে সংস্কার করবে, এমনকি এই সরকার যদি নির্বাচনও দেয়, সেটাও এই সংবিধান অনুযায়ী বৈধ হয় না। কারণ এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নেই, অন্তর্বর্তীকালীন সরকারও নেই। তাহলে এই সরকারের বৈধতাটা বা এই সরকারে যারা আছে তাদের ফাঁসি হবে না। কারণ বর্তমান সংবিধানের আলোকে এই সরকারের লোকদের ফাঁসি হবে। হ্যাঁ, যদি পরবর্তী সরকার এই সরকারের সব কার্যক্রমকে রেটিফাই করে, বৈধতা দেয়, তাহলে এই সরকার আর কোনো সমস্যা থাকে না। অতীতে এটাই হয়েছে। যেমন জিয়াউর রহমান ক্ষমতা এসে পরবর্তীতে সাংবিধানিক বৈধতা দিয়েছে, এরশাদ ক্ষমতা দখল করে পরবর্তীতে সাংবিধানিক বৈধতা দিয়েছে, সংবিধান সংশোধন করে। এটাই হয়। এখন বিএনপি যেহেতু এই সরকারের বৈধতার ভিত্তি নিয়ে বা আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে, এর অর্থ বিএনপি ক্ষমতা আসতে পারলে এই সরকারের সব কার্যক্রমের বৈধতা দিবে না। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।